হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ইতিহাসে আজ চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র থেকে আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কিন্তু সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাতে হবে। ঠিক আছে, তাই প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে এবং ভালো করে দেখবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো পড়লেই তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন 1 নম্বরের, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কথাটির অর্থ কি? চিরস্থায়ী বন্দোবস্ত কথাটির অর্থ হলো এক স্থায়ী ভূমি বন্দোবস্ত, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায়ের নিশ্চয়তা লাভ। ঠিক আছে, বাংলায় জমিদারি ব্যবস্থাকে প্রবর্তন করেন? উত্তর কর্নওয়ালিস। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কে লিখেছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সূর্যাস্ত আইন কি? দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের নির্দিষ্ট একটি তারিখের মধ্যে সূর্য ডোবার আগে কোম্পানিকে রাজস্ব জমা দেওয়ার যে ব্যবস্থা ছিল তার নামই হচ্ছে সূর্যাস্ত আইন। ঠিক আছে, এই সূর্যাস্ত আইন কার আমলে প্রচলিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের আমলে। সূর্যাস্ত আইন কোন ভূমির ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? উত্তর সূর্যাস্ত আইন চিরস্থায়ী ভূমি ব্যবস্থার উপর সম্পর্কিত। আবওয়াব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা কৃষকদের কাছ থেকে আবওয়াব বা বেআইনি কর আদায় করা হতো। ঠিক আছে, তাহলে আবওয়াব হচ্ছে একটি বেআইনি কর। বোঝা গেল। রায়ত কথার অর্থ কি? রায়ত কথার অর্থ হলো কৃষক। রায়তবাড়ি বন্দোবস্তের শর্ত কি ছিল? দেখো, রায়তবাড়ি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। রায়তবাড়ি বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে। দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি একটাও কিন্তু বাদ দেওয়ার নয়, তাই আমি যেগুলো প্রশ্ন বলবো সেগুলো প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করে রাখবে, অথবা যদি তোমাদের বই থাকে দাগিয়ে নিও। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয় করো। ওকে, এর পরের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হল্ট ম্যাকেনজি। ঠিক আছে, মহল কথাটির অর্থ কি? পরীক্ষাতে ভীষণ আসে। উত্তর গ্রামের সমষ্টি। মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর দেখে নাও, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায়। এটা এতটা ইম্পর্টেন্ট নয়। রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে একটি পার্থক্য লেখো। কি পার্থক্য? না, রায়তওয়ারি বন্দোবস্তে সরাসরি কৃষকের সঙ্গে ভূমি রাজস্বের বন্দোবস্ত ছিল এবং মহলওয়ারি ব্যবস্থায় কয়েকটি মহল বা গ্রামের সমষ্টির সঙ্গে ভূমি রাজস্ব বন্দোবস্ত করা হতো। বোঝা গেল। এরপর অর্থনীতির আধুনিকীকরণ কি? বলছে রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলা হয়। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ বাংলায় ঘটেছিল? উত্তর 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় কিন্তু নীল বিদ্রোহ ঘটেছিল। নীল বিদ্রোহ শেষ হয় কত খ্রিস্টাব্দে? এটা ইম্পর্টেন্ট বেশি। 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়। ঠিক আছে, বাগিচা শিল্প কোথায় গড়ে উঠেছিল? বাগিচা শিল্প দ্বিতীয় ভাগে অর্থাৎ 19 শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে বাগিচা শিল্প গড়ে উঠেছিল। তারপরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝায়? বলছে দাক্ষিণাত্যে স্থানীয় শাহুকার মহাজনদের শোষণ এবং সরকারের কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। ঠিক আছে, যেভাবে এখানে গুছিয়ে লেখা আছে সেইভাবেই গুছিয়ে লিখবে। তোমাদের কাছে হয়তো এই রাইটারের বই নাও থাকতে পারে, যে কোনো রাইটারের বই হোক না কেন, শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলো মার্ক করে রাখবে অথবা খাতায় লিখে রাখবে। ঠিক আছে, যে যে প্রশ্নগুলো পাবে তো ভালো, না পেরে তার অ্যান্সার কটা আমার এখান থেকে দেখে লিখে নিও। ঠিক আছে, এর পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কাদের বিরুদ্ধে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগরের কৃষকরা মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য হাঙ্গামা করেছিলেন। আসামের চা বাগানগুলোর ওপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর কোন পত্রিকাতে প্রকাশ হয়? উত্তর দেখে নাও, সঞ্জীবনী পত্রিকাতে। ঠিক আছে, কুলি কাহিনী প্রবন্ধটি রচয়িতা কে? উত্তর রামকুমার বিদ্যারত্ন। তারপরের প্রশ্ন, দশসালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর 1790 খ্রিস্টাব্দে। দাদন বলতে কি বোঝায়? অগ্রিম অর্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলো কি ছিল? 2 নম্বরের জন্য করবে। চিরস্থায়ী বন্দোবস্তের দুটো ত্রুটি উল্লেখ করো। সূর্যাস্ত আইন কাকে বলে? টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে। রায়তওয়ারি বন্দোবস্ত কি? টিকার জন্য করবে। ঠিক আছে, মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? করবে। অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? অর্থনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝো? ভালো করে করবে। তারপরের প্রশ্ন, দাদন প্রথা বলতে কি বোঝো অথবা দাদন কি? আমি যেই প্রশ্নগুলো দিচ্ছি এই অধ্যায় থেকে, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার তোমাদের দরকার নেই। যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব ছিল? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য করবে। তোমাদের এবার সেকেন্ড পরীক্ষাটা কিন্তু বারবার বলছি 50-এ পরীক্ষা হবে। আবারও বলছি, আগের বারের মতো কিন্তু এখন আর পরীক্ষার নাম্বার নেই, এখন কিন্তু চেঞ্জ করে দিয়েছে।
ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে 50-এ, প্রথম হয়েছিল 30-এ। তো 50-এর জন্য বুঝতেই পারছো কতটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? করবে। কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্কে নিরিখে দাক্ষিণাত্যের তুলো চাষীদের বিদ্রোহকে কি তুমি হাঙ্গামা বলবে? যুক্তি সহ বিশ্লেষণ করো, অথবা দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। কি কি কারণ নীল বিদ্রোহ হয়েছিল, এই পয়েন্টগুলো ভালো করে লিখবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, বাংলায় বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্যিকীকরণের বা বাণিজ্য নীতির কি ধরনের সম্পর্ক ছিল? ভারতীয়রা কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মান কিন্তু 5 করে। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভারতে কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশে তুলনামূলক আলোচনা করো। দেখে নাও ভালো করে। পুরো উত্তরটা খুব সুন্দর করে চার্টের আকারে দেখিয়ে দিয়েছে, তোমরা ভালো করে দেখে নাও, এইভাবে করবে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? করবে। সম্পদের বহির্গমন কাকে বলে? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটো কারণ কি? করবে। ভারতের সুতি বস্ত্র কেন ব্রিটেনের তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি? ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো? ভারতের বস্ত্রশিল্প ধ্বংসের প্রধান কারণ উল্লেখ করো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভারতের রেলপথ স্থাপনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি উদ্দেশ্য ছিল? পুরো উত্তর দেখে নাও, পুরো উত্তর তার পাশেই এই পর্যন্ত শেষ হলো। ভারতে কার আমলে কোন বছর রেলপথ প্রকল্প শুরু হয়? করবে। তো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আর হ্যাঁ, প্রত্যেকেই ভালো করে পড়া শুরু করে দাও। নেক্সট পরীক্ষা 50-এ। ঠিক আছে।